আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের সংকট নেই, জাতীয় সংসদে জানালেন মন্ত্রী। অবৈধ মজুদ ও পাচারকারীদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। যুদ্ধবিরতিতে রাজি না হলে ইরানে বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, খার্কিভ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প। ইসরায়েলের সামরিক কারখানা ও তেল শোধনাগারে ইরানের হামলা। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও ক্রীড়া নৈপুণ্যে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান। প্রথমবারের মতো খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান। এবং TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের পর্দা উঠছে 7ই এপ্রিল বগুড়ার মমইনে। সঙ্গীতের মহাযজ্ঞ দেখার অপেক্ষায় উত্তরবঙ্গ সহ পুরো দেশ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 30 মার্চ পর্যন্ত দেশে 2,18,000 মেট্রিক টন তেল, ডিজেল মজুদের কথা জানিয়ে মন্ত্রী জানান, এ মজুদ দিয়ে আরও 2 মাস চলবে। চক্রবাণীর রিপোর্টে বিস্তারিত। মাননীয় স্পিকার, প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর দিয়ে সোমবার জাতীয় সংসদে দিনের কার্যসূচি শুরু হয়। আসরের নামাজের বিরতির পর সংসদ অধিবেশন আবার শুরু হলে স্পিকারের অনুমতি নিয়ে 300 বিধিতে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। মাননীয় স্পিকার, স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। অদ্য 30 মার্চ 26 তারিখে দেশে ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। সরকার দেশে জ্বালানি তেলের মজুদ বাড়ানোর জন্য কাজ করছে বলেও সংসদে জানান জ্বালানি মন্ত্রী। ব্যবসা বাণিজ্যে যাতে সচল থাকে সেই লক্ষ্য সামনে রেখে সরকার ডিজেল, অকটেন, পেট্রোলের মজুদ আরও বৃদ্ধি অগ্রিম ব্যবস্থা নিয়েছে। সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চার্জ সৃষ্টি না হয়। এর আগে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের সুরক্ষা বিষয়ে কথা বলেন। জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে ড্রেস যেটাই হোক, সেটা যেই বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেই বাহিনীর ড্রেসই পড়ুক, তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির, বিচার হবে ইনশাআল্লাহ। এই দেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। 71 বিধিতে দেশে মব কালচার নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। মঙ্গলবার বিকেল 3:30 পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। 31 মার্চ 2026 মঙ্গলবার বিকাল 3টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার ইরান যুদ্ধের 32তম দিন। ইরান যুদ্ধবিরতিতে রাজি না হলে বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র এবং খার্ক দ্বীপ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ বন্ধে শক্তি প্রয়োগের চেয়ে কূটনৈতিক তৎপরতায় জোর দিচ্ছেন ট্রাম্প। ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায়। ইসরায়েলে একটি সামরিক কারখানা ও তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান।
এদিকে ইরানে মার্কিন পারমাণবিক হামলার আশঙ্কা করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কূটনীতিক। ওবায়দুল রশিদের রিপোর্টে বিস্তারিত। হামলা পাল্টা হামলায় জ্বলছে ইরান, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। মাস পেরিয়ে ইরান যুদ্ধ আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র এবং কৌশলগত গুরুত্বপূর্ণ খার্গো দ্বীপ গুড়িয়ে দেওয়া হবে। পানি শোধনাগারেও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প হুমকি দিলেও সুর কিছুটা নরম করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, শক্তি প্রয়োগের চেয়ে কূটনৈতিক পন্থায় যুদ্ধবন্ধে গুরুত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল একই সঙ্গে হামলা চালাচ্ছে লেবাননেও। সেখানে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। মার্কিন হুমকি উপেক্ষা করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলে একটি সামরিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। হামলার পর ওই কারখানায় আগুন জ্বলতে দেখা যায়। ইরান এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে আগুন জ্বলছে হাইফায় তেল শোধনাগারেও। ইসরায়েল তেল শোধনাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েল জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ৬,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। দুবাই উপকূলে একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। সংযুক্ত আরব আমিরাতের শারজায় টেলিযোগাযোগ ভবনে হামলা করেছে ইরান। মধ্যপ্রাচ্যে সংকটের মধ্যে আবারও যুদ্ধবিরোধী দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলস জানিয়েছেন, ইরানে হামলার জন্য তার দেশের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলাকে অবৈধ বলে উল্লেখ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতার বৈঠক করেছেন কয়েকটি দেশের প্রতিনিধি। তবে ইরান জানিয়েছে, পাকিস্তানের ওই চেষ্টার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও টিম স্পিরিটে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দেশকে এগিয়ে নিতে ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো বিশিষ্ট ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নের সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসবে। ৩০শে এপ্রিল সিলেট থেকে নতুন করে স্পোর্টস শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন তারেক রহমান। এরই মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি, উপাসনালয় ব্যক্তিত্বদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এবার ক্রীড়াবিদদের জন্য চালু করলেন ভাতা প্রদান কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশিষ্ট ক্রীড়াবিদদের প্রথমবারের মতো শুধু ভাতা প্রদানই নয়, দেয়া হয়েছে ক্রীড়া কার্ড। আর আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ক্রীড়া ব্যক্তিত্বদের দেওয়া হয়েছে সম্মাননা। দেশের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদদের পাশে সরকার সব সময় থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন আমরা এই কাজটি শুরু করেছি। আমরা আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন তারাও
সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। ক্রীড়াবিদদের দেশের সম্মানকে সবার আগে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা, দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। রাষ্ট্রীয় এমন উদ্যোগে ক্রীড়াবিদরাও উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেন তারা, প্রধানমন্ত্রীও পূরণের আশ্বাস দেন। ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সরকারি বিজ্ঞাপন ও প্রেস নোট প্রচারের জন্য দৈনিক পত্রিকার মতো টেলিভিশনকেও অর্থ দিতে প্রস্তাব দিয়েছেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এই অনুরোধ জানানো হয়। সরকারের বিজ্ঞাপন প্রচারে মূল্য নির্ধারণে কমিটি গঠনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারি নির্দেশনা, বার্তা, কন্টেন্ট, বিজ্ঞাপন টেলিভিশনে ও পত্রিকায় যথাযথভাবে প্রচারের অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারিভাবে দেওয়া আবহাওয়া বার্তা, প্রেস নোট ও বিশেষ জরুরি বার্তা প্রচারেরও অনুরোধ করা হয়। টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় তথ্য সচিব এই অনুরোধ জানান। মধ্যপ্রাচ্য ক্রাইসিস আমাদের ক্রাইসিস, সারা পৃথিবীর জন্য ক্রাইসিস। সেটা তো আপনারা করছেন আপনাদের মতো করে, আপনাদের কিন্তু আলাদা বিজ্ঞাপন আছে, হয়তো সেটা তো আপনাদের পয়সার ইনভলভমেন্ট থাকে, আপনাদের একটা ইনকাম থাকে, একটা ইনকামের বিষয় থাকে। নির্ধারিত মূল্যের বিনিময়ে সরকারি বিজ্ঞাপন প্রচারের অনুরোধ করেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। তথ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক না, যেমন নেভি পাঠাইলো, তার একটা 1 ঘন্টা ব্যাপী তার সাংস্কৃতিক অমুক তমুক এইসব পাঠায়, বিনামূল্যে চালাইতে হবে। তারপরে আর্মির থেকে পাঠায়, তারপরে আনসারের থেকে পাঠায়, সবাই বিনামূল্যে তাদের যে বাৎসরিক যে জিনিসটা সেটা পাঠায়, বা অন্য অন্য বিষয় আনসারের থেকে পাঠাইলো। তাহলে এইভাবে হলে তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা তৈরি করি না বা সরকার তৈরি করে না, আন্তর্জাতিক সংকট মোকাবেলা করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস লাগছে। তবে খালি হাতে হবে না। নিউজ পেপারে আপনি যদি টেলিভিশনে দেন 10 টাকা, নিউজ পেপারও আপনাকে কিছু টাকা দিতে হবে। সকলে সামগ্রিকভাবে যেই সাপোর্টটা দিয়েছি, এটা বোধ হয় মানে খুব একটা ছোট করে দেখার মতো না। আমাদের দুটো জায়গায় আমাদের কিছু রেভিনিউর আর্ন করার জায়গা আছে, সুযোগ আছে, সেটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। একটা হলো আপনারা যেগুলো বিজ্ঞাপন বা যেসব যেই জায়গায় আপনারা সংবাদপত্রকে কোনোভাবে রেভিনিউ দিচ্ছেন, সেই জায়গায় আমাদেরকেও রাখেন। আর আরেকটা হলো ডিজিটাইজেশনের পদক্ষেপটা যদি আপনারা খুব তাড়াতাড়ি নেন, শুরু করেন। টেলিভিশন চ্যানেলে সরকারি বিজ্ঞাপন প্রচারে আর্থিক মূল্য নির্ধারণে নোয়াবের সভাপতি ও মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে প্রধান করে কমিটি করার বিষয়ে আলোচনা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেশ বিদেশের বিভিন্ন ওষুধ, ল্যাব ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে 17তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো। মেড ইন বাংলাদেশ ট্যাগকে সামনে রেখে বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের মেশিনারিজ ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পাচ্ছে ইতিবাচক সাড়া। লায়লা নওশিনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের 20টি দেশের 400-রও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে পূর্বাচলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 17তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো। আয়োজনের দ্বিতীয় দিনে হাজারো মানুষের অংশগ্রহণে মুখর বুথগুলো।
বিদেশি কোম্পানির প্রতিনিধিদের পাশাপাশি যোগ দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও কোম্পানির প্রতিনিধিরা। আমাদের যারা কাস্টমার আছে তারা মেশিনটা সরাসরি সামনে থেকে দেখে এটা সম্বন্ধে একটা ধারণা দিতে পারছে। We have many customers in Bangladesh. As a pharmacy student আমাদের এটা জানা উচিত প্রোডাকশন হাউসে কি কি প্রোডাক্ট থাকতে পারে বা কিভাবে আমাদের ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে। ভার্সিটি ল্যাবে আমরা খুবই সীমাবদ্ধ পরিসরে আমরা দেখতে পারি, কিন্তু এখানে আসার পর আমরা বিভিন্ন কোম্পানি সম্পর্কেও জানতে পারতেছি। ব্যাপক সাড়া পাচ্ছে ওষুধ, কাঁচামাল ও মেশিনারিজ উৎপাদনকারী দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান। ওষুধ কোম্পানিতে যে সমস্ত মেশিনগুলো লাগে লিকুইড অথবা ইনজেক্টেবলস এবং ভ্যাকসিন তৈরি করার জন্য, সেই মেশিনগুলো আমরা আজকে দেশীয় ইঞ্জিনিয়ার দ্বারা আমরা তৈরি করছি। আমরা দেশে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অথবা আমেরিকান স্ট্যান্ডার্ডটাকে কমপ্লাই করে আমরা এখানে তৈরি করছি। ইনসেপ্টটা হচ্ছে পায়োনিয়ার বাংলাদেশে বায়োসিমিলার এপিআই তৈরি করার জন্য। অনেক ভিজিটার আসছে, স্পেশালি লোকাল কোম্পানিগুলো, তারা খুবই ইন্টারেস্টেড লোকালি ম্যানুফ্যাকচার্ড এপিআই নেওয়ার জন্য। প্রচুর বাইরের কান্ট্রির লোকজন আসছে যারা বাংলাদেশ থেকে কম দামে এপিআই নিতে চায়, ইভেন ফর্মুলেশন প্রোডাক্ট নিতে চায়। আন্তর্জাতিক মানের ল্যাব, মেশিনারিজ ও ওষুধ তৈরিতে স্বীকৃত প্রতিষ্ঠানগুলো বলছে এই এক্সপো বিশ্বের বুকে খুলে দিয়েছে এসব শিল্পের সম্ভাবনার দুয়ার। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে 3 দিনের এই এক্সপো চলবে 31শে মার্চ পর্যন্ত। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অপেক্ষায় উত্তরের জনপদ, অপেক্ষায় পুরো দেশ। ক্যালেন্ডারের তারিখ 7 এপ্রিল। পর্দা উঠবে বগুড়ার 5 তারকা হোটেল মমইনে চোখ ধাঁধানো দক্ষিণ এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজন TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025-এর। সঙ্গীতের এই মহাযজ্ঞকে নিজ চোখে দেখার অপেক্ষায় প্রাচীন জনপদ উত্তরবঙ্গের মানুষ। আলী আজগরের ভিডিও চিত্র, সোমা ইসলামের রিপোর্টে বিস্তারিত। সবার সেরা চ্যানেলাই, সবার সেরা চ্যানেলাই এসেছে বগুড়াতে, চ্যানেলাইয়ের তুলনায় আর নাই বন্ধুরে। উত্তরের প্রবেশদ্বার ঐতিহাসিক মহাস্থানগড়, সেখানেই এবার মহা আয়োজন দক্ষিণ এশিয়ার সঙ্গীতের মহা উৎসব TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025। আমরা আশা করছি ইনশাল্লাহ এই মিউজিক অ্যাওয়ার্ডটি অত্যন্ত ভালো হবে, সুন্দর হবে এবং এটা একটা সফল অনুষ্ঠান হবে। বিভিন্নভাবেই তো আমরাও লাভবান, শুধু চ্যানেল আই না, আমরাও লাভবান। মৌর্য, গুপ্ত, সেন আর পাল রাজাদের সেই পুরনো জনপদের রাজধানী ছিল এই পুণ্ড্রবর্ধন। 1279 খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন বগরার নাম অনুসারে এই প্রাচীন জনপদের নাম হয়ে যায় বগুড়া। সেই প্রাচীন জনপদ আর আধুনিক বগুড়ায় আসছে চ্যানেল আই। 7 এপ্রিল TMSS মিউজিক অ্যাওয়ার্ড। ইতিহাস, ঐতিহ্য আর নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নিতে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 20তম আসর এবার করতোয়া নদীর শহর বগুড়ার 5 তারকা হোটেল মমইনে। আয়োজন ঘিরে চলছে কর্মযজ্ঞ আর অপেক্ষা। আমরা দীর্ঘদিন ধরে এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের বিভিন্ন যে কম্পিটিশনের সাক্ষী হয়ে থাকি। ওয়েট করছি আগামী 7 এপ্রিল কখন এই অনুষ্ঠানটা শুরু হবে। আমাদের যারা লেখালেখির সাথে আছে, যারা নাটকের সাথে, গানের সাথে, কবিতার সাথে যারা আছে, তাদেরকে একটা বড় প্রেরণা দেবে। প্রাচীন জনপদকে ঘিরে এই উৎসবের মাধ্যমে বগুড়াকে নতুন করে বিশ্বের কাছে তুলে ধরায় চ্যানেল আইয়ের প্রতি উত্তরবঙ্গের মানুষের ভালোবাসা আর কৃতজ্ঞতা। এই সেই বিস্তৃত মাঠ মমইনের এই মাঠেই হতে যাচ্ছে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত যে চ্যানেল আই তারা বগুড়ায়, এই ঐতিহ্যবাহী বগুড়া শহরে এসেছেন। এই আলোচ্ছটা গত 17 বছরে যেটা বগুড়া থেকে হারিয়ে গিয়েছিল, সেটি নতুন করে এই আলো বগুড়াবাসী টানবার জন্য একটি নতুন সুযোগ পাবে বলে আমি মনে করি। আজীবন সম্মাননা সহ 19টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠান জুড়ে থাকবে দেশ সেরা তারাদের মেলা। সোমা ইসলাম, চ্যানেল আই, বগুড়া। এবার কৃষি সংবাদ। মশলা জাতীয় ফসল জিরা আবাদ করে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার কৃষক। কৃষি বিভাগের সহযোগিতায় উৎপাদন বাড়ানোর অংশ হিসেবে জিরা চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন কৃষক। এবার প্রকৃতি সংবাদ।
কৃষি অর্থনীতিকে এগিয়ে নেওয়া সহ প্রাণ প্রকৃতি রক্ষায় বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সারা দেশে চলছে খাল খনন ও সংরক্ষণ কর্মসূচি। সংবাদের শেষ প্রান্তে তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের সংকট নেই, জাতীয় সংসদে জানালেন মন্ত্রী। অবৈধ মজুদ ও পাচারকারীদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। যুদ্ধবিরতিতে রাজি না হলে ইরানে বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, খার্ক দ্বীপ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প। ইসরায়েলের সামরিক কারখানা ও তেল শোধনাগারে ইরানের হামলা। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও ক্রীড়া নৈপুণ্যে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান। প্রথমবারের মতো খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান। এবং টিএমএসএস চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ডের পর্দা উঠছে 7ই এপ্রিল বগুড়ার মমইনে। সঙ্গীতের মহাযজ্ঞ দেখার অপেক্ষায় উত্তরবঙ্গ সহ পুরো দেশ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।